উপকূলে অতিক্রম করেছে গভীর নিম্নচাপ। ভোলা, হাতিয়া, সুন্দরবনে ক্ষয়ক্ষতি। দিনভর বৃষ্টিতে রাজধানী সড়কে জলাবদ্ধতা। আমার পরীক্ষা ছিল 11টা থেকে, আমি বাসে উঠছি 9টা বাজে, আমি সেখানে 12টার সময় যে পৌঁছেছি আজকে বনানীতে। বৃষ্টির কারণে জামজট আর পেসেঞ্জার নাই, টিপ হয়েছে একটা, যে জায়গায় টিপ মারি 2টা। খুব শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে আশাবাদ খালেদা জিয়ার। ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন সম্ভব বললেন তারেক রহমান। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে, একমত রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং তেল আমদানি বাড়াতে চায় সরকার। জাপানে গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা জনশক্তি রপ্তানিতে সমঝোতা স্মারক সই। ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট বহাল। দ্রুত শপথ না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি। রায় দেখে ব্যবস্থা নেবে ইসি। উড্ডয়নের পরপরই বিধ্বস্ত দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী টহল বিমান। 4 আরোহী সবাই নিহত। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে দেশটি। এবং বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল। অনাস্থা জানিয়েছে 8 পরিচালক। নতুন সভাপতি হিসেবে আলোচনা আমিনুল। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছে বিপাশা চক্রবর্তী। বাংলাদেশ উপকূলে অতিক্রম করেছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিম্নচাপটি উপকূল অতিক্রম করে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে স্থলগভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা না থাকলেও উপকূলের অন্তত 40 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। কক্সবাজারে মহেশখালী জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর কুতুবদিয়ায় লবণবাহী ট্রলার ডুবে 8 মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে। প্লাবিত হয়েছে হাতিয়ার নিঝুম দ্বীপ। সহকর্মীদের তথ্য এবং ছবিতে আপন অপুর একটি রিপোর্ট। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল কক্সবাজার, বাগেরহাট, ভোলা, সাতক্ষীরা সহ 14 জেলার নদ নদী। বন্ধ রয়েছে সারা দেশের অভ্যন্তরীণ নৌ যোগাযোগ। জোয়ারে পানিতে প্লাবিত কক্সবাজারের সেন্ট মার্টিন সহ 3 উপজেলা। মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুতুবদিয়ায় লবণবাহী ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন 8 মাঝিমাল্লা। ভোলার তজুমুদ্দিনে বাঁধ ভেঙে অন্তত 10 গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাটে 2 থেকে 3 ফুট বেড়েছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে সুন্দরবনের দুবলার চর, করমজল সহ বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপ ঘূর্ণিঝড় হাল ছোট্ট একটা, তো এর প্রভাবে কিন্তু পানি উচ্চতা অনেক বেড়ে গেছে। আমাদের সুন্দরবনে প্রায় সব জায়গায় তলায় গেছে, কিন্তু এমন পরিমাণ না যেন বন্যপ্রাণীর কোনো ক্ষতি হবে। যেমন আমার সাধারণ ধারণা, এই অমাবস্যায় যে পরিমাণ পানি হওয়ার কথা, তার থেকে 70 থেকে 80 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানিতে তলিয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা নিঝুম দ্বীপ। বিচ্ছিন্ন সড়ক ও নৌ যোগাযোগ। জোয়ারের পানিতে ঘুরে বেড়াতে দেখা গেছে একটি চিত্রা হরিণকে। জানা গেছে, বন বিভাগের লোকজন হরিণটির দেখাশোনা করেন। দ্বীপের নামার বাজার এলাকায় বন বিভাগের কার্যালয়ের নিচেই থাকে হরিণটি। ভারী বৃষ্টিপাতে বরিশাল নগরীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলের সর্বশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। আমরা শুরুতেই চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, উপকূলের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন? বিপাশা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদরের যে বেতনা নদী উপকূলের দাঁড়িয়ে আছি। এই বেতনায় কিন্তু এই বিগত কিছু কয়েক মাস আগেই কিন্তু উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হয়েছিল। আর আপনি জানেন যে এই যে ঝড়ো হওয়া এবং 3 নম্বর সতর্কতা সংকেত দেখা দিয়েছে, এর সাথে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরার বিশেষ করে শ্যামনগর এবং আশাশুনি উপকূলের খোলপেটুয়া, কপোতাক্ষ সহ বেশিরভাগ নদ নদীর পানি কিন্তু স্বাভাবিকের চাইতেও অনেক বেশি পানি, জোয়ারের পানি বেড়ে গিয়েছে। এবং আপনাকে জানাতে চাই, আবহাওয়া অধিদপ্তর যেটি জানাচ্ছে, খেপুপাড়া থেকে ঝড়ো হওয়া বা ঝড় হিসাবে রূপান্তরিত না হলেও যে ঝড়ো হওয়াটি, সেটি কিন্তু এখন সাতক্ষীরা অতিক্রম করছে। সারাদিন যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, মাছের ঘের প্লাবিত হয়েছে। প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও কাঁচা ঘরবাড়ি
প্রায় বিধ্বস্তের কাছাকাছি। এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য না জানালেও সতর্ক থাকবার জন্য আহ্বান জানানো হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এর প্রভাবে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল এবং পরশুদিনও কিন্তু একেবারে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিন আগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদীর যে রিং বাঁধ ছিল, সেই রিং বাঁধটি বেশ খানিকটা বিধ্বস্ত হয়ে কিন্তু মাছের ঘের সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। সে জায়গাটি স্থানীয় মানুষ এবং পানি উন্নয়ন বোর্ড নিরন্তর প্রচেষ্টা চালিয়ে সেটাকে কিন্তু বাঁধ বেঁধে সেই যে বিপর্যয়, সেই বিপর্যয়টি রোধ করেছে। কিন্তু এখনো পর্যন্ত আশাশুনির আরো অন্তত পক্ষে 4টি পয়েন্টে, বিশেষ করে যে আনুলিয়ার বিছট যে এলাকাটি ভেঙেছিল, সেই জায়গাটাতে আরেকবার ভাঙনের জায়গার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দিনের বেলায় সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। তার আশেপাশের বেশ কয়েকটি জায়গাও কিন্তু এখনো পর্যন্ত 60-এর দশকের যে মাটির বেড়িবাঁধ, সেগুলো বেশ খানিকটা দুর্বল হয়ে রয়েছে। তবে সামগ্রিকভাবে মাটির ঘর বাড়ি ছাড়া অন্যান্য কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই ছিল সাতক্ষীরার উপকূলগুলোর সর্বশেষ পরিস্থিতি। বিপাশা, আমরা দর্শক এখন সাতক্ষীরার এই যে আপনারা এতক্ষণ শুনলেন সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোর যে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বাগেরহাটের যে এই যে পরিস্থিতি এবং সেখানকার যে পরিস্থিতি সেটি জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহান। তার প্রভাবে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু এখনো থামেনি। এবং আমরা যদি বলি আপনাকে যে আজকে রাত 8টা থেকে 9:15 বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির প্রভাবে বাগেরহাটের সকল নদ নদীর পানি বেড়েছে, যার ফলে বাগেরহাটের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে বাগেরহাট পৌরসভার রাহাতের মোড়, পুরাতন বাজার, প্রধান বাজার সহ বাগেরহাট পৌর শহরের বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে মোরেলগঞ্জ পৌরসভা, প্লাবিত হয়েছে মোংলা পৌরসভা সহ জেলার নিম্নাঞ্চল। এছাড়া বাগেরহাটে যে সুন্দরবন রয়েছে, সুন্দরবনের নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে, যার ফলে সুন্দরবনের দুবলাচর ও বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং আমরা কোনো বন্যপ্রাণীর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দুপুরে হরিণ আর শেলারচর এলাকায় নদীতে ভেসে যাচ্ছিল, সেই শাবকটিকে কিন্তু বনরক্ষীরা উদ্ধার করেছে। এছাড়া বাগেরহাটের মধ্যে মোংলা সমুদ্র বন্দর রয়েছে, সেখানের কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে মোংলা বন্দর কর্তৃপক্ষের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাকরুজ্জামান জানিয়েছেন। এছাড়া আপনাকে যদি আরেকটি বিষয় জানাতে চাই, আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অধিদপ্তর মোংলা কার্যালয়ের যে কর্মকর্তা হারুনার রশিদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই লঘুচাপটি আপাতত ঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আশঙ্কা নেই। তবে আগামী 2-3 দিন ধরে বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টির ফলে নিম্ন অঞ্চল প্লাবিত সহ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় শক্তির সর্বশেষ খবর। সুমন এবং সোহান, আপনাদের দুজনকে ধন্যবাদ। আশা করব আপনারা দুজনেই নিরাপদে থাকবেন। গভীর নিম্নচাপের কারণে সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হচ্ছে টানা বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকুরিজীবী সহ নানান শ্রেণী পেশার মানুষ। নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহান নগরবাসী। এনআই নাহিদের রিপোর্ট। গেল কয়েকদিনে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঝরছে বৃষ্টি। তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি স্বস্তির বার্তা নিয়ে এলেও সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। আজকে আমার পরীক্ষা ছিল,
পরীক্ষা দিতে যে না রিক্সা পাচ্ছিলাম না কোনো কিছু পাচ্ছিলাম। বৃষ্টির কারণে অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। অফিসের কাজ তো বৃষ্টির জন্য থেমে নেই, অফিসে ঠিকই যাওয়া লাগছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। এতে পথচারী, যানবাহন চালক সহ ভোগান্তি পোহাতে হয় দিনমজুর সহ নিম্নয়ের মানুষদের। 12-10 টাকা বেশি দিলে ধরেন সমস্যা, চাওয়ানো যায় না। আমার পরীক্ষা ছিল 11টা থেকে, আমি বাসে উঠছি 9টা বাজে, আমি সেখানে 12টার সময় যে পৌঁছেছি আজকে বনানীতে। বৃষ্টির কারণে জামজট আর প্যাসেঞ্জার নাই, টিপ হয়েছে একটা, যে জায়গায় টিপ মারি 2টা। তবে দেশে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আজকে বিকেল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রমের সময় অন্তত 14 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মগবাজার মালিবাগ এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সড়কে এখন কি পরিস্থিতি আপনি দেখছেন এবং জলাবদ্ধতা নগরবাসী কি বলছে? এই মুহূর্তে বিপাশা আমরা কিন্তু রয়েছি রাজধানীর মালিবাগ এলাকায় এবং সকাল থেকে যেটি দেখতে পাচ্ছিলাম যে সারা রাজধানী জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল এবং একই চিত্র কিন্তু সারা দেশে। আসলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আসলে উপকূল আসলে পেরিয়ে কিন্তু স্থল যে ভাগ রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছে এবং যার প্রভাব কিন্তু রাজধানী সহ সারা দেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে পড়তে শুরু করেছে। তো আমরা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, পাশাপাশি মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো অল্প বৃষ্টিতেই যেহেতু রাজধানীর বেশিরভাগ এলাকা আসলে প্লাবিত হয়, একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই মালিবাগ মোড়ের যে জায়গাটি রয়েছে সেখানে আমরা রয়েছি। কিছুক্ষণ আগে থেকে যেটি দেখছিলাম যে এখানকার যারা স্থানীয় লোকজন ছাড়া অন্যান্য যারা পথচারী রয়েছে তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছেন। এখানে প্রতিটি রাস্তায় এলাকার যে আশপাশের সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে পানিতে। বৃষ্টির পানি জমে সেখানে কিন্তু পথচারীরা কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে আসলে তাদের খুব কষ্ট হচ্ছে এবং তারা প্রয়োজনীয় যে যানবাহন রাজধানীতে সেটিও কিন্তু তারা পাচ্ছেন না। একটি বাসের জন্য কিন্তু দেখতে পেয়েছি যে অনেক মানুষকে অপেক্ষা করতে, এবং এছাড়া যারা অফিসগামী মানুষ ছিলেন তারাও কিন্তু আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছিল অফিস শেষ করে বাসা যাওয়ার সময়। অনেকে আসলে দেখতে পেয়েছি এখনও আসলে রাস্তায় আটকে রয়েছে, বাসায় কিন্তু এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এই রাস্তার যে বেহাল দশা সেটিও কিন্তু জানেন আপনারা। তো যার কারণে বিভিন্ন সড়কে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনাও কিন্তু ঘটতে আমরা দেখেছি। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৃষ্টি কিন্তু আরও দুদিনের মতো থাকতে পারে সারা দেশ জুড়ে এবং যে বর্তমান যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি কিন্তু স্থলভাগ থেকে এখন কিন্তু সারা দেশের উপর দিয়ে অতিক্রম করছে। যদি এই মুহূর্তে একজন পথচারীর সাথে কথা বলতে চাই, আপনারা আসলে সারাদিন যে বৃষ্টি হচ্ছিল এখন তো সড়কে পানিও জমেছে, সব মিলে কেমন ভোগান্তি হয়েছে? আসলে বলতে গেলে মানে সারাদিন অফিস করছি, সকালে অফিসে গেছি, সকালে অফিস থেকে গিয়ে অফিস থেকে মানে বাইরে হয়েছি সকাল রাত 8টার দিকে বাইরে ছিলাম। বাইরে হওয়ার পর থেকে মনে করি আমি কারোর মাঝে থেকে এই অঞ্চলে আসছি, শুধুমাত্র মানে আমার বাসা আসছি, কিন্তু বাসায় আসার পর এখন পর্যন্ত বাসা যেতে পারতেছি না। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পানি, দেখতে পাচ্ছেন মানে জুতা পর্যন্ত বেঁধে যাচ্ছে। ঠিক আছে, মানে শহরের মনে করেন যে জনবদ্ধতা বলতে গেলে জনগণের একটা ভোগান্তি সৃষ্টি আর কি বলতে গেলে। ঠিক আছে, কারণ এই ভোগান্তি কিন্তু আমাদের মনে করেন নিত্যদিনের চলে যাচ্ছে। ঠিক আছে, এটা বলতে গেলে মানে এক পর্যায়ে আমাদের জন্য কিন্তু অনেক ভোগান্তি সৃষ্টি, মানে আমরা চাই যে মনে করেন এই ভোগান্তি থেকে রক্ষা পেতে চাই। একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সকালে তিনি বেরিয়েছেন বাসা থেকে এবং অফিস করে এখন পর্যন্ত কিন্তু এই সড়কে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে এবং সারাদিন ব্যাপী কিন্তু বৃষ্টি ছিল, তো যার কারণে তিনি কিন্তু এখন পর্যন্ত আসলে তার বাসায় পৌঁছাতে পারেনি। এছাড়া সারাদিন স্কুল কলেজ খোলা ছিল এবং অফিস খোলা থাকায় যারা বেরিয়েছিল সড়কে সবাই কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং এই ভোগান্তির কিন্তু শেষটি এখনও কিন্তু হয়নি, যেহেতু এখনও সড়কগুলোতে আসলে অতিরিক্ত পানি জমে রয়েছে। তো বিপাশা, আমার কাছে রাজধানীর মালিবাগ থেকে এই ছিল ঘূর্ণিঝড় নিম্নচাপের সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ, আপনিও নিরাপদে থাকবেন।
গণতন্ত্রের নিরাপদ যাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে, তবে তা শিগগিরই প্রতিষ্ঠা পাবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকার পতনের পর বাধাহীন আর গ্রেপ্তার আতঙ্কবাদে এবার আয়োজন করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে উপস্থিত হয়ে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পরে জনগণের সামনে প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ছেলে তারেক রহমান। আর ভিডিও বার্তা দেন শহীদ জিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোন যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যার সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। দ্রুত প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে জানান তারেক রহমান। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত হয়েছে, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। আর ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, তবে শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং তেল আমদানি বাড়াতে চায় সরকার। বাংলাদেশের পণ্যের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্কের চাপ কমাতেই মার্কিন প্রশাসককে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশ থেকে পাচার হওয়া $২৩৪ বিলিয়ন মধ্যে অন্তত $১২ বিলিয়ন শনাক্ত সহ বাজেয়াপ্ত করা হয়েছে, যা উদ্ধার করে ২টি ফান্ডে জমা দেওয়া হবে। বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের অধিবেশনের এক ফাঁকে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন নীরব দাস। বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের অধিবেশনে যোগ দেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা। মূলত বাংলাদেশি একাধিক পণ্যের উপর আরোপিত ৩৭% মার্কিন শুল্কের চাপ কমাতে সিদ্ধান্তটি বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, ইতোমধ্যেই ওয়াশিংটনকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে রাজি হলে মার্কিন পণ্য আমদানির পরিমাণ বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দেওয়া হবে। চলতি অর্থ বছরের গেল জুন থেকে এখন পর্যন্ত $৬.৮ বিলিয়ন মূল্যের পণ্য মার্কিন বাজারে রপ্তানি করেছে বাংলাদেশ, আর আমদানি করেছে $২.৫ বিলিয়ন মূল্যের পণ্য, যার মধ্যে তুলাই ছিল $৩৬১ মিলিয়ন। এতে তুলাসহ জ্বালানি ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। ডক্টর ইউনূস আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া $২৩৪ বিলিয়ন মধ্যে $১১ থেকে $১২ বিলিয়ন শনাক্ত সহ বাজেয়াপ্ত করা হয়েছে। এসব অর্থ উদ্ধার শেষে ২টি আলাদা ফান্ড গঠন করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদত্যাগ প্রসঙ্গে জানতে চাওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। জবাবে নোবেল বিজয়ী প্রফেসর জানান, বাংলাদেশেও এর উত্তর দেওয়া হয়নি। এতে জাপানে বসে মন্তব্য করলে ঝামেলার সৃষ্টি হতে পারে বলে মত তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শপথ পড়ানোর রিট খারিজের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। নতুন করে গেজেটে দিতে হবে না বলেও জানান ইসির আইনজীবী। আর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। গেল বছরের 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অপসারণ হন ঢাকা দক্ষিণের মেয়র শেখ তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। এই রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করলে গ্যাজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথের বিরুদ্ধে গেল 13 মে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয় ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করে সাক্ষীর তালিকা বদলে দেন। নির্বাচন বাতিল চাওয়া মামলায় আবেদন করেন নিজেকে মেয়র ঘোষণার জন্য। অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে মেয়র হতে চান ইশরাক। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন আপিল বিভাগ। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন নতুন করে গ্যাজেটের প্রয়োজন নেই। ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন এইখানে অন্য কারোর মুখোমুখির প্রয়োজন নাই। এটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে উষ্মা প্রকাশ করলো, এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে ওনারা যে সাংবিধানিক ক্ষমতা রাখে ওনারা সমর্থন করেছেন। ইশরাকের আইনজীবী জানান সর্বোচ্চ আদালতের এই আদেশের পর শপথ না পড়ালে তা হবে আদালত অবমাননা। নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে শপথ দিতে সরকার বাধ্য। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যত্যয় এসে এটা জনসমক্ষে চলে আসবে, ডেফিনেটলি আদালত অবমাননা হবে। যে কোর্টে আসছে এটা পারে। এদিকে ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। 5 আগস্টের পর দেশের সব সিটির মেয়রদের অপসারণের পর 2 সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। রায়ের কপি না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবে না নির্বাচন কমিশন। আদালতের রায়ের কপি হাতে পেয়েই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করি। রায়টা আপনারা কিভাবে দেখছেন স্যার? না, রায় তো পাই নাই আমি।